আমাদের আজকের গল্প গৌতম রায়ের কলমে আর্সেনিকের ফোঁটা। গল্প পাঠে রয়েছে শুভ, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নিখিলেশের জীবনযাত্রার সঙ্গে উমার কোনো পরিচিতি ছিল না। নিখিলেশকে ও কেবল চিনত একই পাড়ার ছেলে হিসেবে। অবশ্য পাড়ায় নিখিলেশকে মোটামুটি প্রত্যেকেই সুনজরে দেখত। ব্যবহারে রসিক, দেখতে শুনতে ভালো, পড়াশোনাতেও সে চৌখস। বিএ পাশ করেছে নির্বিঘ্নে। একসময় ফুটবলটাও বেশ ভালোই খেলত। উমা বিশেষ চোখ দিয়ে তাকে তেমন করে দেখত না। জাস্ট পাড়ার ছেলে, মোটামুটি ভদ্র। পাড়ার ফুটবল টুর্নামেন্টে নিখিলেশের বেশ দর ছিল। সেই হিসেবে নিখিলেশের মুখটা ছিল উমার পরিচিত। ব্যাস ওইটুকুই। নিখিলেশ তার এক মাসির কাছেই থাকত, কারণ তার বাবা মা অনেক আগেই মারা গেছেন। মাসি সুজাতা দেবী মৃত স্বামীর দৌলতে তার রেখে যাওয়া টাকা এবং প্রতি মাসে পেনশনের দৌলতে দিব্যি চলে যেত। বোনপটি আশায় অবশ্য সুজাতা দেবীর তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ তার নিজেরও কোনো পুত্র সন্তান ছিল না। বলতে গেলে বোনপটিকে একরকম দত্তকই নিয়েছিলেন। উমা ছিল সেই অনুপাতে বেশ সচ্ছল ঘরের একমাত্র কন্যা। উমার বাবা চন্দ্রশেখর দত্তের পৈতৃক সূত্রে পাওয়া কিছু সম্পদ ছাড়াও বড়বাজারে হার্ডওয়্যারের বড় দোকান ছিল তার আয় ভালো, দোকান খুব ভালোই চলে। একমাত্র মেয়ে হওয়ার দৌলতে সে একটু সুখী, আর খানিকটা নাক উঁচুও বটে। উমার এখন বয়স 19 পেরিয়ে 20। অত্যন্ত সুশ্রী এবং যৌবন তার সর্বাঙ্গে যেন প্রবল বেগে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাকে বয়স অনুপাতে বেশ বড়ই দেখায়। হঠাৎ একদিন উমার বন্ধু বাসবী এসে উমাকে ছাদে ডেকে নিয়ে গেল। বাসবী উমার বেশ নিকট বান্ধবী। কি রে, হঠাৎ আমার ছাদে কেন ডেকে আনলি রে বাঁশুরি? তোকে একটা কথা বলার জন্য। কথা? গোপন কথা নাকি? ধরে নে তাই। বল শুনি। তোকে একটা ছেলে খুব লাইক করে, আমাকে প্রায় তোর কথা জিজ্ঞেস করে। সে আবার কে? আমি তো এমন কাউকে চিনি না। দিনরাত তোর ধ্যান করে। যে ছেলে ধ্যান করে কাটায় আর যার মুখে কিছু বলার সাহস নেই, তাকে আর আমার ভালো লাগবে না। কিন্তু সত্যি সে তোকে খুব ভালোবাসে। ভালোবাসার কথা বলতে গেলে একটা মরাল গার্ডস দরকার। মুখ চোরা ছেলেদের আমার একদম পছন্দ না। তা তিনি কে, করেন কি? তুই তাকে চিনিস, দেখেওছিস, আমাদের পাড়ার নিখিলেশ। বুঝলাম। তা আমার সামনে এসে কথাগুলো বললে কি আমি চিবিয়ে খেয়ে নিতুম? বাসবী খানিকক্ষণ চুপ করে থাকার পর বলে, আসলে তোর আর নিখিলেশের সামাজিক এবং অর্থনৈতিক ডিফারেন্সটাই বাদ দিয়েছে। তুই বড়লোকের মেয়ে, আরও মাসির বাড়ি থেকে লেখাপড়া শিখেছে। অবশ্য বেশ রোজগারপাতিও করছে শুনেছি। উমা মুখ টিপে হেসে বলে, আমার জন্য ওকালতি না করে বরং তুই নিজেই ঝুলে পড়, তোদের মানাবেও ভালো। ঠোঁট বেঁকিয়ে বাসবী বলে, আহ্লাদ, আমি নিখিলের সঙ্গে ঝুলে পড়ব? আর অমিত কি বাঁশবনে নিংটি পরে ঘুরে বেড়াবে? সেও তো একটা কথা। ঠিক আছে, আগে ওকে আমার সামনে এসে কথা বলতে দে, তারপর আমি ভেবে দেখতে পারি। তার মানে? মানে কিছুই নেই, আমার সোজা কথা। যার কিছুই জানলাম না তার রিমার্ক করব কি করে? লেট হিম কাম ফার্স্ট। ওকে ওর কথা নিজেকেই বলতে হবে। এক সপ্তাহ কাটেনি, হড়বড়িয়ে নিখিলেশ উঠে এসেছিল উমাদের ব্যালকনিতে। উমা একা একাই একটা বই মুখে নিয়ে পায়চারি করতে করতে পড়া মুখস্থ করছিল। উমা একটু চমকে উঠেছিল। বই থেকে মুখ তুলে বলেছিল, তোমার তো সাহস কম নয়? দুম করে বাড়ির মধ্যে ঢুকে ব্যালকনিতে চলে এলে একেবারে। কি করব? তুমি আমায় কাওয়ার্ড ভাবো? এটা আমার সাহসের প্রথম নমুনা। আচ্ছা, তা কি করতে এসেছো? বলতে। কি বলতে? আই লাভ ইউ। উদাসীন মুখে তাকিয়ে উমা বলে, একেবারে লাভ? কেউ কাউকে চিনি না, জানি না, একেবারে লাভ? লাভ কি ধারাপাত মেনে চলে? লাভ ইজ লাভ। এখন তুমি কি বলবে সেটা বলো। হটকারিতা আমার একদম পছন্দ নয়। নিজে ভাবো আর আমাকেও ভাবতে দাও। তারপর? তারপর পাল্টা প্রশ্ন উমার। কি করো তুমি? রোজগার করার চেষ্টা করছি। কত রোজগার হয়? তা মন্দ নয়। মানে রোজগারের চালচুলো নেই?
আপাতত তাই বলতে পারো, তবে আমার বাবার সামনে গিয়ে কথা বলতে পারবে? পারবো। কিন্তু আমার বাবা খুবই অসুস্থ। বড় বাজারে আমাদের একটা হার্ডওয়্যারের দোকান, এছাড়া আরও অন্য কিছু ব্যবসাও আছে। ম্যানেজার অমূল্য সব দেখাশোনা করে, চুরিও করে। ঠিক আছে, তুমি বাবার সামনে দাঁড়াও, দেখো উনি কি বলেন। তার আগে বলো, তুমি কি আমায় পছন্দ করো? দেখি নাছর বান্ধা কতটা নাছর। প্রথম দিকে উমা নিখিলেশকে ততটা পাত্তা না দিলেও মেয়েদের মন ধীরে ধীরে উমাও কখন যেন জড়িয়ে পড়েছিল। আসলে নিখিলেশের সরলতা আর ভালো মানুষ চেহারাটার জন্যই উমার একটা সফট কর্নার গ্রো করেছিল। ধীরে ধীরে উমাই নিখিলেশকে বোধহয় পছন্দ করতে শুরু করেছিল। উমাদের বাড়িতে ছোট্ট একটা বাগানের মতো ছিল, নানা ধরনের ফুল গাছ, দু একটা আম গাছ আর নারকেল গাছও ছিল, কয়েকটা পান্থ পাদপও ছিল। ইদানিং যেদিন নিখিলের সন্ধ্যের আগেই আসতে পারত, ওরা গিয়ে বটের নিচে ছোট্ট একটা বেদিতে বসে কথাবার্তা বলতো। একদিন উমা হঠাৎ জিজ্ঞাসা করলো, তুমি যে বললে বাবার সঙ্গে দেখা করবে, কি হলো? ভয় পেয়ে গেলে নাকি? তোমার বাবা তো অসুস্থ, বিরক্ত করাটা কি উচিত হবে? চিন্তিত মুখে উমা বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাবার শরীরটা দিন দিন যেন কেমন খারাপ হয়ে পড়েছে। কে জানে ওদিকের ব্যবসাটা কেমন চলছে। তোমাদের ম্যানেজার বাবু লোকটি কেমন? কেমন করে বুঝবো? আমি কি কোনোদিনও এসব নিয়ে মাথা ঘামিয়েছি? মা মারা যাওয়ার পর বাবা ওর বিধবা বোনকে এনে কাছে রাখেন। সংসারের যা কিছুই তো পিসি সামলান। পিসিরও তো বয়স হচ্ছে। তোমাদের বাড়ি তো বেশ বড় বাড়ি, এত বড় বাড়িতে আর কে কে থাকেন? পিসিমা ছাড়াও আছে আমার এক মামাতো বোন সুপর্ণা, আর আছে ওরই দাদা সুজয়। ওদের তো দেখিনি কোনোদিন। আমাদের তো দেখা হয় এই বাগানেই। একদিন খুব সাহস দেখিয়ে ভেতরে ঢুকেছিল। তুমি আর দেখবে কোত্থেকে। আর কে কে আছেন? আত্মীয় স্বজন বলতে তো আর তেমন কেউই নেই। রান্নার জন্যে বেলা মাসি আর কাজের মাসি সুধা, আর একজন সারাদিনের কাজ করে বিধুদা, আর আমাদের ড্রাইভার বীর বাহাদুর। ইদানিং একজন নার্সও রাখা হয়েছে, সারাদিন থাকে, রাত্রে বাবা শুয়ে পড়লে বাড়ি চলে যায়, মিস মালবিকা। টাকা করি বা ব্যবসার দিকটা তো তোমারই এখন দেখা উচিত। কিন্তু ওসব তো আমার মাথায় ঢোকে না। ওটা কোনো কথা নয়। তোমার মুখে যা শুনছি, ম্যানেজার অমূল্য তোমাদের কাছে খুবই অমূল্য নয়, হাতটানের বাতিক আছে। তোমার বোন সুপর্ণা আর সুজয়, এরা কেমন? সুপর্ণা আমার থেকে বয়স একটু বড়, ও বিএসসি পড়ছে। আর সুজয় তো ফটো ক্যাপ্টেন, পড়াশোনার মধ্যেই নেই। ও নাকি সিরিয়ালে অ্যাক্টিং করে। আমি অবশ্য কোনো সিরিয়ালই দেখিনি। সব শুনে নিখিলেশ আপন মনে বাগানে দুর্বার টেনে টেনে ছিঁড়তে ছিঁড়তে একটা জায়গায় জড়ো করেছিল। ঘাস ছিঁড়বে নাকি কিছু বলবে? আচ্ছা, গড ফরবিড, হঠাৎ যদি তোমার বাবার কিছু হয়ে যায়, তোমাদের সব সম্পত্তির মালিক তখন কে হবে? হঠাৎ এই প্রশ্ন? অন্যভাবে নিও না কথাটা, ঠিক উত্তরটা দাও। আইনত তো আমিই পাবো, তবে বাবা উইল করলে কাকে কি দেবেন সেটা আমি জানি। আচ্ছা, তোমার সুপর্ণা দিদি আর তার ভাই, এরা কেমন? চট করে এ প্রশ্নের উত্তর দিতে পারে না উমা। কি হলো বলো? তোমার কি হবে এসব জেনে? দরকার আছে, বলোই না। আমার বাবার টাকার দিকে লোভ তিনজনেরই, সুপর্ণাদি, সুজয় আর ম্যানেজার অমূল্যবাবু। তোমার বাবাকে জিজ্ঞেস করো তো উনি কোনো উইল করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে করে নিতে বলো। বেশ, বলবো। তুমি বাবার সাথে কবে দেখা করছো বলো? যেদিন বলবে। সেদিন আর কোনো কথা হলো না। 3 দিনের মাথায় ভোরবেলায় উমার ফোন এলো নিখিলেশের কাছে। মিনিট 20 মধ্যেই নিখিলেশ গিয়ে হাজির, একেবারে চন্দ্রশেখর বাবুর ঘরে। একটা কারুকাজ করা পুরনো দিনের পালঙ্ক, সাদা চাদরে ঢাকা এক সৌম্যদর্শন প্রৌঢ় শায়িত। ঘরে তখন আর কেউই ছিল না। উমা আস্তে আস্তে গিয়ে ওর বাবাকে ডাকল। বাবা, নিখিল এসেছে। অতি কষ্টে চন্দ্রশেখরবাবু চোখ তুলে তাকালেন, নির্নিমেষে চেয়ে রইলেন নিখিলেশের দিকে। তারপর হাত নেড়ে কাছে ডাকলেন। নিখিলেশ একেবারে কাছে গিয়ে দাঁড়াতে বললেন, উমা আমাকে সব বলেছে। এখন এখন কি করো? ব্যবসাপত্রের কিছু জানো? তেমন করে না। সামান্য সময় নীরবতা।
উমার বাবা হয়তো কিছু ভাবছিলেন। নিখিলেশ কানের কাছে মুখ এনে বলল, কিছু বলবেন? একটু সময় নিয়ে বললেন, ইচ্ছে ছিল মেয়েটাকে আরো পড়াবো, লেখাপড়ায় ও বেশ ভালো। হঠাৎই আমি শয্যাগত, হওয়ার কথা নয়, কিন্তু কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। হয়তো আমি আর বেশি দিন থাকবো না। পারবে কি বলুন? পারবে উমার ভার নিতে? মাথা হেট করে চুপ করে রইল। চন্দ্রশেখরই কথা টানলেন, শুধু উমা নয়, আমার ব্যবসাপত্র সবই তোমায় দেখতে হবে। না পারলে সব ভুস্যি নাশ হয়ে যাবে। এই কথা কেন বলছেন? আমার সম্পত্তি, ব্যবসা, এসবের ওপর কয়েকজনের বেশ লোভ। আমি বুঝতে পারি কেউ বোধহয় আমাকে ধীরে ধীরে মারার চেষ্টা করছে। কে কিছু আন্দাজ করতে পারেন? না, কিন্তু আমি প্রতিদিনই ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছি। একজন নার্স তো আছেন। সে আর কতক্ষণ? রাতের খাবার খাইয়েই সে চলে যায়। আপনার ডাক্তার কি বলছেন? যা বলে, ভালো মন্দ খেতে, সব সময় ওষুধ খেতে, এই সব আর কি। কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনি আপনার লয়ারকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়ের নামে স্থাবর আর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা দিয়ে যান। আর সেই সম্পত্তিতে কারোর হস্তক্ষেপ চলবে না। আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে তো একদিন আমার মেয়েকে মেরে দিলে সবই তো তোমার হবে। আপনার কথাটা একেবারে উড়িয়ে দেবার নয়, এমনটা আকছারি হচ্ছে। তবে আমি যে কাজে যুক্ত আছি সেটা যদি আপনাকে জানানো যেত তাহলে বুঝতেন। ওই কাজটা আমি এথিক্যালি করতে পারি না। এ কথার মানে? আজ থাক, আপনার মেয়ে একদিন বুঝবে। আপনি উইলটা তাড়াতাড়ি করে ফেলুন, আর উইলের শেষে লিখবেন, আপনার মেয়ের যদি হঠাৎ কিছু অ্যাবনর্মাল ঘটে যায় তাহলে যে আপনার জামাই হবে সে আপনার সম্পত্তির একটা কানা করিও পাবে না। আপনি উইলটা করে ফেলুন। সাক্ষী থাকবো আমি, থাকবে আপনার উকিল বাবু, আর উমার এক বান্ধবী বাসবী, সেও সাক্ষী হিসেবে সই করবে। তুমি বিয়েটা কবে করবে? যেদিন উমা বলবে। সুপর্ণার একটা ফোন এলো। নিখিলেশ তখন সবে বাড়ি ফিরেছে। আজ সারাদিন ও নানা কাজে ব্যস্ত ছিল। বাড়ি ফিরে পিসির হাতে এক কাপ চা না পেলে ওর চলে না। অ্যাকসেপ্ট নব পুশ করে নিখিলেশ বলল, সব তো ঠিকই আছে, আমরা যা যা প্ল্যান করেছিলাম সেভাবেই তো ঘটনা এগিয়ে যাবে। তুমি যে হঠাৎ মামুকে দেখতে হাজির হবে এতটা আমি ভাবতে পারিনি। সে কি, সেদিনই তো সব কথা হয়ে গেল। তবে তুমি যেমন বললে, আমার আর উমার বিয়ের কথা শুনলে তোমার মামু কোনো মতেই রাজি হবে না, কিন্তু উনি তো আমায় দেখে এত ইমপ্রেসড যে তক্ষুনি মেয়েকে আমার হাতে তুলে দিতে পারলে বেঁচে যান। তুমি হচ্ছে খুবই পাকা খেলোয়াড়। আসলে তোমার অ্যাডভান্টেজটা কোথায় জানো তো? তোমার চেহারায় সুবোধ বালকের ক্যামোফ্লেজটা দারুণ। তার মানে তুমিও আমার ওই ক্যামোফ্রেজে মজেছিলে? আগে না মশাই, ওমা তো তোমার সঙ্গে লটঘট করছে কদিন, আর আমি তোমাকে তাতাচ্ছি কতদিন, সে খেয়াল আছে? ও হ্যাঁ, একটা কথা, উমাকে দেখলে মনে হয় ও একটু বোকা বোকা ধরনের, বাট শি ইজ টু মাচ ক্লেভার। তোমার মতলব কিছু বুঝতে পারেনি তো? তুমি কি আমাকে অতই বোকা ভাবো? পাগল, তুমি হচ্ছ ধূর্ত কেষ্ট। আমি শুনলাম মামাবাবু নাকি উইল করেছেন। হ্যাঁ, সেটাই তো একটু চিন্তায় ফেলেছে। উনি তো সব ওর মেয়ের নামেই করে দিতে চান। করাচ্ছি, তার আগেই। মালটা রেডি আছে তো? আর ওটা জোগাড় করা তোমার পক্ষে এমন কিছু নয়। তুমি আর কি, তুমি তো বলেই খালাস। দুম করে আর্সেনিক জোগাড় করা চারটিখানি কথা নয়।
তার মানে তুমি তো একটু একটু করে রেগুলার আর্সেনিক দিয়ে যাচ্ছ। মোর জান খুব কড়া, অন্য কেউ হলে এতদিনে। ঠিক আছে, উইল সই করার আগেই ব্যবস্থা হয়ে যাবে। তোমার লয়ার কি বলছেন? ও ব্যাপারে ভেবো না, দুটো উইল তৈরি হচ্ছে, একটা পাচ্ছে উমারানি আর অন্যটা তুমি? হ্যাঁ, কাল একটু কড়া ডোজ অ্যাপ্লাই করব। উকিলবাবুকেও বলে দিয়েছি পরশু সকালেই নকল উইলটায় ওনার সইটা নিয়ে নিতে হবে। পরে আসলটা যখন হবে তার আগেই আমার নামের উইল রেজিস্ট্রি হয়ে যাবে। বিয়ের ব্যাপারটা কি করবে? আড়াল থেকে আমি সব শুনে নিয়েছি। উমার তো ইচ্ছে 2-1 মাসের মধ্যেই ও কোর্ট ম্যারেজটা সেরে রাখবে। নো ডার্লিং, সেটা আর অত দূরে গোবে না। তার আগেই প্রথমে বাবা, আর তারপর পিসিমা, আর তারপরের কথা আর চিন্তা করে লাভ নেই। বাবা আর পিসিমা মারা গেলে উমা নিজেই বিয়ে পিছিয়ে দেবে। উমাকে আমার বিশ্বাস নেই। ও যেভাবে তোমার প্রেমে পড়ে গেছে। বলছো? বলছি, মেয়েদের চোখ ভুল দেখে না। শোনো নিখিলেশ, এখন আসল খেলা সব তোমার হাতে। জানি বাপ আর পিসি মরে যাবার পর উমার অবশ্য একটা লেজিটিমেট ক্লেম থাকবেই, সেটা চিন্তা করো না, উমার ব্যবস্থা আমিই করব। কিন্তু 3 জনকেই আর্সেনিক অ্যাপ্লাই করলে পুলিশ তো সন্দেহ করবে। তার উপর তোমার লয়ার যখন অ্যানাউন্স করবেন যে সমস্ত সম্পত্তির ভাগিদার তুমি, নট ইভেন তোমার দাদা, সন্দেহটা কিন্তু তোমার উপরেই আসবে। তুমি এখনো নাবালক। উমাকে সরাবো অন্যভাবে, অন্য উপায়ে, যেটা থাকবে সম্পূর্ণ সন্দেহের বাইরে। অর্থাৎ মনে হবে ন্যাচারাল ডেথ কিংবা এখনই সব বলে দেবো। আরে আমাকে বলবে না তো আর কাকে বলবে? শি উইল বি আ ম্যাড ওম্যান। পুরো এক্সেন্ট্রিক অবস্থা, মানে বাহ্য জ্ঞানহীন। আর সেই অবস্থায় ওকে টাইফয়েড জার্ম ইনজেক্ট করব। তোমায় করতে দেবে কেন? ডাক্তার দেবে। অর্থাৎ উকিল আর ডাক্তারের বেশ ভালোই খরচ হবে। হবে, তুমি জানো, স্থাবর অস্থাবর ফিক্সড ডিপোজিট, তার উপর রানিং ব্যবসা। কিন্তু আরও 2 জন ফ্যাকরা তো থেকেই যাবে। দাদার কথা বলছো? দাদা কেন, তোমাদের ম্যানেজার অমূল্য নিধি। তুমি কি ভাবছো ওই লোকটা সহজে মেনে নেবে? খুবই ঘুঘু টাইপ। এই কাজটা তোমায় করতে হবে। কি রকম? হায়ার্ড কিলার, মানে সুপারি কিলার। কোনো একদিন কোনো এক অখ্যাত গলিতে লাশটা পড়ে থাকবে। অমূল্যবাবু ইজ নো প্রবলেম। আর তোমার দাদা? আর্সেনিক। তার বদলে আরেকটা ওষুধ যদি জোগাড় করতে পারি, সেটা চট করে মারবে না, তবে 15 দিনের মধ্যে ভবলীলা সাঙ্গ হবে। ফোনটা কাটার আগে নিখিলেশ বলল, দেখো ম্যাডাম, কোনো দিন না আবার আমাকেই। ডোন্ট টক রবিশ। ছাড়ছি। 8 দিন পর উমার ফোন এলো নিখিলেশের কাছে। হ্যাঁ উমা, বলো, কি হয়েছে? কাল রাত থেকে বাবার শরীরটা খুব ডিটোরিয়েট করেছে। হাত পাও কেমন যেন অসাড় হয়ে গেছে। ভালো করে কথাও বলতে পারছে না। সব যেন কেমন জড়িয়ে যাচ্ছে। চোখ দুটো ঘোলাটে ভাব। আমি আমি ঠিক ভালো বুঝছি না। ডাক্তারবাবুকে কল দাওনি? হ্যাঁ, সকালেই ফোন করেছি। তুমি একটা কাজ করো, আমাদের লয়ার মিস্টার মজুমদারকে আমি ফোন করেছি। তুমি আসার সময় ওনাকে সঙ্গে নিয়েই চলে এসো। কিন্তু উনি কি কাগজপত্র রেডি করেছেন? হ্যাঁ, সেসব ঠিক আছে। নিখিলেশের আসতে একটু দেরি হয়ে গেল। ও গিয়ে দেখল চন্দ্রশেখরবাবুর সামনে সুপর্ণা বসে রয়েছে, উমা নেই। পিসিমা পেছনে জুবুথু অবস্থায় দাঁড়িয়ে। সামনের চেয়ারে অন্য একজন লয়ার বসে আছেন, তার হাতে কোর্ট পেপার। চন্দ্রশেখরবাবুকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছে। হাতে ধরা কলম থাকলেও তিনি সই করতে পারছেন না, হাত কাঁপছে। সুপর্ণাকে বলতে শোনা গেল, মামু, তোমার শরীরটা একেবারে ভালো নয়, সইটা তাড়াতাড়ি করে ফেলো। চন্দ্রশেখরবাবু সুপর্ণার দিকে তাকিয়ে কোনো রকমে বললেন, কিন্তু ইনি কে? আপনার লয়ারকে ফোনে পাওয়া যায়নি। ইনি মিস্টার রুদ্র, কাজটা উনিই করবেন। আর দেরি করো না, সইটা করে ফেলো। কিন্তু উমা কই? নিখিল কই? উমার বন্ধু বান্ধবী বা কই? হ্যাঁ, তারা সব গেল কোথায়?
ওরা ওরা সামনে না থাকলে আমি সই করি কি করে? সুপর্ণা, সুপর্ণা, তুই বরং ওদের আগে ডাক। সুপর্ণার গলা স্বর পাল্টাচ্ছে, সামান্য কর্কশ গলায় বলল, মামু, তুমি কিন্তু বড্ড ডিলে করছো। সইটা তাড়াতাড়ি সেরে না ফেলতে পারলে উমাকেই পরে অসুবিধায় পড়তে হবে। কিন্তু করার দরকার নেই। তোমার কি আমার উপর কোনো বিশ্বাস নেই? নাও, সই করো। হঠাৎ দরজা খুলে যাওয়ার আওয়াজ এবং গম্ভীর একটা কণ্ঠস্বর। Stop signing, Mr. Chandrasekhar Datta. Don't sign on the paper. চকিতে ফিরে তাকায় সুপর্ণা। ফেরেন লয়ার মিস্টার রুদ্র। ঘরে ঢুকেছেন ওসি ধনঞ্জয় সাধুখা, আর তার পেছনে একজন লেডি কনস্টেবল। তারও পেছনে উমা, বাসবী এবং নিখিলেশ। ধনঞ্জয় জিজ্ঞাসা করলেন, কি সাইন করাচ্ছেন মিস সুপর্ণা দাস? দ্যাটস নান অফ ইউর বিজনেস, অফিসার। এখানে কোনো ক্রাইমের কিছুই হয়নি। পুলিশ কেন? পুলিশ কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন। মিস্টার লয়ার, কোর্ট পেপারে কি লেখা আছে? এটা একটা উইল পেপার, চন্দ্রশেখর বাবুর শেষ ইচ্ছেপত্র। আই সি। পেপারটা একবার দেখতে পারি? চন্দ্রশেখর হস্তধৃত কোর্ট পেপারটা ধনঞ্জয় হাতে তুলে নেন। চোখ বোলাতে বোলাতে ধনঞ্জয় বললেন, সে কি? এখানে তো স্পষ্ট লেখা আছে মিস্টার দত্তর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিত্ব বর্তাবে মিস সুপর্ণা দেবীর, কিন্তু ওনার মেয়ের তো কোনো নাম নেই। মামাবাবুর ইচ্ছা মতোই উইল করা হয়েছে। এগিয়ে এলেন মিস্টার মজুমদার। না, চন্দ্রশেখর দত্তের অ্যাডভোকেট আমি। ওনার বিষয় সম্পত্তির আইনত দেখভাল আমিই করি। এটা ওনার উইল নয়। আসল ইচ্ছেপত্র আমার হাতে, যা উনি চেয়েছিলেন। উইলের রাফ কপিটাও আমার কাছে আছে, যেটা উনি সই করে দিয়েছিলেন। আর আপনারা যেটা সই করাচ্ছিলেন ওটা হচ্ছে জাল। ইয়েস, এটা জাল উইল। জালই বা কেন বলবো, জোর জবরদস্তির উইল। সুপর্ণা দেবী, আপনি কি করে আশা করলেন মিস্টার দত্ত তার জীবিত একমাত্র কন্যা থাকা সত্ত্বেও উনি আপনার নামে সমস্ত সম্পত্তি দিয়ে যাবেন? তার আগে আমি একটা কথা বলি, ডাক্তার সেন, ইমিডিয়েট মিস্টার দত্তকেই আপনি হসপিটালাইজড করার ব্যবস্থা করুন। কারণ আই নো ওনাকে দিনের পর দিন আর্সেনিক অ্যাপ্লাই করে মেরে ফেলার চেষ্টা করছিলেন ওর আশ্রিতা শ্রীমতী সুপর্ণা দাস। ইজ ইট রং মিস দাস? অবাক হয়ে সুপর্ণা নিখিলেশের দিকে তাকায়, বলে, তুমি তো সবই জানো নিখিলেশ। উইলে কি লেখা আছে সবই তোমার নখদর্পণে। কি লেখা আছে সেটা আমি পড়িনি, তবে তুমি যে আর্সেনিক সাপ্লাই করে উমার বাবাকে মারতে চাইছিলে সেটা ডাক্তারি পরীক্ষা করেই ধরা যাবে। তারপর একে একে সরাতে তোমার পিসিমা আর তোমার দাদাকে, আর উমাকে তো পাগলা গারদেই পাঠাতে, তাই না মিস দাস? তার মানে সবটাই তোমার চাল? হ্যাঁ ম্যাডাম, একজন ডিটেকটিভ ইন্সপেক্টরকে অনেক রকম চালই চালতে হয়। আর আমার সঙ্গে তোমার প্রেমটা? ওটাও একটা চাল। সম্পত্তির লোভে যে তার পিসে মশাইকে স্নো পয়জনিং করিয়ে পিসিকেও একইভাবে সরাতে চায়, উমাকে পাগল করতে চায়, এমনকি নিজের দাদাকে। মিস্টার সাধুকা, প্লিজ অ্যারেস্ট হার অ্যান্ড দ্য লয়ার। সুপর্ণা দেবী, আপনি যে সুপারি কিলারকে অ্যাপয়েন্ট করেছিলেন ম্যানেজার অমূল্যবাবুকে নিকেশ করার জন্যে, সেই ছেলেটি এখন আমাদের হেফাজতেই আছে। মিস্টার ধনঞ্জয় সাধুকা এগিয়ে এসে নিখিলেশের দিকে করমর্দন করে বললেন, ওয়েল সার্ভড মিস্টার নিখিলেশ বসু। মিস শেফালি, সুপর্ণা দেবীকে আপনার হেফাজতে নিয়ে নিন, আর লয়ার সাহেবকে আমি নিয়ে যাচ্ছি। ততক্ষণে উমার ডাক্তার কাকু নিজের হেফাজতে নিয়েছেন চন্দ্রশেখর বাবুকে। ফোনও করে দিয়েছেন ওর পরিচিত নার্সিং হোমে। নিখিলেশ একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। কনস্টেবল শেফালি যখন সুপর্ণাকে নিখিলেশের সামনে নিয়ে যাচ্ছে, ক্ষণিকের জন্য সুপর্ণা দাঁড়ালো নিখিলেশের সামনে। সে তখন সাপিনীর মতো ফুঁসছে, তার চোখের আগুনের ঝিলিক। ইউ বিট্রেয়ার, সন অফ আ বিচ! স্মিত হেসে নিখিলেশ বলল, পৃথিবীর সব অপরাধী ধরা পড়লেও আমাদের ভাগ্যে ওই বিশেষণই জোটে। এ আর নতুন কি? আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।